গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আজকে আমরা শুরু করছি লেখক হুমায়ুন আহমেদের জীবন স্মৃতিমূলক বই বল পয়েন্ট প্রথম পর্ব। হুমায়ুন আহমেদ একটি বর্ণাঢ্য জীবনের অধিকারী একজন মানুষ ছিলেন। একজন চলচ্চিত্র নির্মাতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টেলিভিশন নাটকের পথিকৃৎ হিসেবে তিনি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত বর্ণাঢ্য একটি জীবন কাটিয়েছেন। তার আশেপাশে প্রচুর মানুষজন ছিল এবং তাদেরকে সবাইকে নিয়ে হুমায়ুন আহমেদের অনেক চমৎকার চমৎকার স্মৃতি আছে। তিনি সেই স্মৃতিগুলো অনেক প্রাঞ্জল ভাষায় বিভিন্ন বইতে লিপিবদ্ধ করে গেছেন। তারই একটি বই বল পয়েন্ট। আমরা আজকে শুরু করছি বল পয়েন্ট প্রথম পর্ব। বইটি লেখক উৎসর্গ করেছেন তার পুত্র নিশাদ হুমায়ুন, নিতাত বেবিকে। তিনি লিখেছেন, বাবাকে সে খুব বেশি দিন কাছে পাবে বলে মনে হচ্ছে না। যদি কোনো বিষণ্ণ চৈত্রের দিনে বাবার কথা তার জানতে ইচ্ছা করে, তখন সে এই বইটি পড়বে এবং সে নিশ্চয়ই বলবে, আমার বাবা ছিলেন একজন দুঃখী বল পয়েন্ট। ভূমিকায় লেখক আরও লিখেছেন, লেখালেখি এক নিঃসঙ্গ যাত্রা। বল পয়েন্টে সেই নিঃসঙ্গ যাত্রার কথা বলার চেষ্টা করেছি। যে রহস্যময় ভুবনে লেখা তৈরি হয় তা ব্যাখ্যা করার ইচ্ছা ছিল, করতে পারিনি। বড়ই কঠিন কর্ম। কিছু ভুলভ্রান্তি মনে হয় থেকে গেল। থাকুক, ভ্রান্তি বিলাসের আনন্দ তুচ্ছ করার মতো না। স্ত্রী শাওন নানানভাবে বল পয়েন্ট লেখায় সাহায্য করেছে। এই কাজটি সে ধন্যবাদ পাওয়ার আশায় করেনি বলেই লিখিতভাবে ধন্যবাদ জানাচ্ছি না। পুত্র নিশাদ লেখার সময় বল পয়েন্ট কেড়ে নিয়ে আনন্দময় বিঘ্ন তৈরি করেছে, তাকে ধন্যবাদ। সাপ্তাহিক 2000-এর সম্পাদক কথাশিল্পী মইনুল হাসান সাবেরের উৎসাহ এবং চাপাচাপিতেই বল পয়েন্টের জন্ম। বল পয়েন্ট পড়ে যারা আহত হবেন তারা সাবেরকে ধরতে পারেন। হুমায়ুন আহমেদ। শুরু করছি বল পয়েন্ট প্রথম পর্ব। আমার পুত্র নুহাসকে কে যেন জিজ্ঞেস করল, তুমি বড় হয়ে কি বাবার মতো লেখক হতে চাও? নুহাস বলল, না। কেন না? নুহাস গম্ভীর গলায় বলল, লেখক হলে খুব বেশি হাঁটাহাঁটি করতে হয়। সে সবসময় আমাকে দেখেছে লিখতে শুরু করেছি, কিছুক্ষণের মধ্যেই লেখা বন্ধ করে বারান্দায় হাঁটছি, আবার লিখছি, আবার হাঁটছি। সে ধরে নিয়েছে হাঁটাহাঁটি লেখালেখির একটা অংশ। বাংলা একাডেমির লেখক প্রকল্পের একজন আমাকে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেছিল, আপনার লেখালেখির প্রধান অনুপ্রেরণা কি? আমি গম্ভীর গলায় বললাম, হন্টন। একবার সাঁতারের চ্যাম্পিয়ন একজনকে জিজ্ঞেস করা হলো, আপনি এত ভালো সাঁতার কোথায় শিখেছেন? চ্যাম্পিয়ন বললেন, টিউবওয়েলে শিখেছি। টিউবওয়েলে সাঁতার শিখলেন কিভাবে? আমাকে কল চেপে বালতির পর বালতি পানি তুলতে হতো। সেটা করতে গিয়ে হাতের মাসল শক্ত হলো, সেখান থেকে সাঁতার। আমার বেলাতেও কি তাই? হাঁটতে হাঁটতে পা শক্ত, যে কারণে দীর্ঘ সময় মাটিতে বসে থাকতে পারি, সমস্যা হয় না। চেয়ার টেবিলের যুগে আমি লিখি মেঝেতে বসে। তারাশঙ্করের আত্মজীবনীতে পড়েছি, তিনি মেঝেতে বসে টুলবক্সের মতো ছোট্ট জলচৌকিতে লিখতেন। জলচৌকির ডালা খোলা যেত, ডালার ভেতর থাকতো কাগজ আর কলম। আমার অনুপ্রেরণা তারাশঙ্কর না। চেয়ার টেবিলে বসে লেখার সময় নিজেকে কেমন যেন অফিসের কর্মচারী মনে হয়। মেঝেতে ছোট্ট একটা জলচৌকি অনেক আপন, অনেক ঢিলে ঢালা। তবে কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবার আপ্রাণ চেষ্টার সময় আমি অফিসার ভঙ্গিতে সোফায় বসে লিখেছি। সেই বছরই আমাদের নতুন সোফা কেনা হয়েছে। তখনও আমার নিজের লেখার জলচৌকি হয়নি। লেখালেখির মতো গুরুত্বপূর্ণ বিষয় মেঝেতে বসে করার চিন্তাও মাথায় নেই। 1.5 থেকে 2 ঘন্টা কঠিন পরিশ্রম করে আমি 12 লাইনের একটা কবিতা নাকি পদ্য প্রসব করে ফেললাম। ঘটনার সমাপ্তি এখানে হলেই ভালো হতো, তা হলো না। খাম ডাক টিকিট কিনে আনলাম। দৈনিক পাকিস্তানের মহিলা পাতার সম্পাদিকাকে একটা চিঠি লিখলাম, প্রিয় আপা, সালাম জানবেন, আমার নাম মমতাজ আহমেদ শিখু, আমি একটা কবিতা পাঠালাম। মমতাজ আহমেদ আমার ছোট বোনের নাম। সে তখন ক্লাস 10-এ পড়ে। আমার ধারণা হয়েছিল ক্লাস 10-এ পড়া একটি কিশোরীর কবিতা হিসেবে আমার কবিতাটা চলতে পারে। কি সর্বনাশ! পরের সপ্তাহে কবিতাটা ছাপা হয়ে গেল। আমার যারা পাঠক তারা কিন্তু আমার জীবনের প্রথম লেখা কবিতাটার 2টা লাইনের সঙ্গে পরিচিত, কারণ এই 2টা লাইন আমি আমার জীবনের দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগারে ব্যবহার করেছি। দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই।
প্রথম কবিতা ছাপা হয়ে যাওয়া কবির জন্য বিরাট ব্যাপার। আমি সোফায় বসে কাব্যচর্চা করতেই থাকলাম এবং দৈনিক পাকিস্তানে বেশ কিছু মমতাজ আহমেদ শিখুর কবিতা ছাপা হয়ে গেল। আল্লাহ পাকের অসীম করুণা, কবিতা নামক সেসব আবর্জনার এখন আর কোনো অস্তিত্ব নেই। লেখায় সামান্য ভুল করলাম। মমতাজ আহমেদ শিখু নামে প্রকাশিত কবিতা আমার প্রথম কবিতা না। স্বনামে স্কুল ম্যাগাজিনের প্রথম কবিতা ছাপা হয়েছে। ঈশ্বর বিষয়ক অতি উচ্চ শ্রেণীর ভাব বিষয়ক ইংরেজি কবিতা। কবিতার নাম গড। কবিতাটা ছাপা হয়েছে কবির ছবি সহ। ছবির নিচে লেখা হুমায়ুন আহমেদ, ক্লাস 10, সেকশন বি। কবিতাটার প্রথম কয়েকটি লাইন মনে আছে। লেট দ্য আর্থ মুভ, লেট দ্য সান শাইন, লেট দেম টু প্রুভ, অল আর ইন এ লাইন। মুভের সঙ্গে প্রুভের অন্তর্মিল, শাইনের সঙ্গে লাইন। মাইকেল মধুসূদন হবার চেষ্টা থেকে যে ইংরেজি কবিতা রচিত হলো তা কিন্তু না। স্কুল ম্যাগাজিনের দায়িত্বে যে স্যার ছিলেন তাকে আমি বাংলায় গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী সবই লিখে জমা দিয়েছি। প্রতিটি রচনা পড়েই তিনি বলেছেন মোটামুটি অখাদ্য। যাই হোক, তোর যখন এত আগ্রহ, তুই বরং ইংরেজিতে যা ইচ্ছে লিখে নিয়ে ছেপে দেব। ইংরেজি সেকশনে কোনো লেখা জমা পড়েনি। স্কুল ম্যাগাজিন প্রকাশিত হওয়ার কয়েকদিন পরের ঘটনা। আমাদের ক্লাসের ইংরেজি শিক্ষক, স্যারের নাম মনে করতে পারছি না, এক কপি স্কুল ম্যাগাজিন হাতে ক্লাসে ঢুকলেন এবং আমাকে মহালজ্জায় ফেলে আমার লেখা কবিতা পড়ে শোনালেন। তিনি তার ছাত্রের ইংরেজি কাব্য প্রতিভায় মুগ্ধ। কবিতা পাঠ শেষ হবার পর বললেন, হুমায়ুন, তুই ইংরেজি কবিতা লেখার চর্চা ছাড়বি না। আমি দোয়া দিলাম, খাস দিলে দোয়া দিলাম। আমাদের ইংরেজি স্যার নিশ্চয়ই এখন জান্নাতবাসী। ইংরেজি কাব্য রচনায় স্যারের দোয়া কাজে লাগেনি, কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়নি। ইংরেজি কবিতা না লিখলেও কিছু গদ্য তো লিখেছি, যদিও একজন গদ্যকার কবির পদধূলিরও নিচে থাকেন। সমারসেট মমের একটা উদ্ধৃতি দেই, দ্য ক্রাউন অফ লিটারেচার ইজ পোয়েট্রি, ইট ইজ ইটস এন্ড অ্যান্ড এইম, ইট ইজ দ্য সাবলাইমেস্ট অ্যাক্টিভিটি অফ দ্য হিউম্যান মাইন্ড, ইট ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ বিউটি অ্যান্ড ডেলিকেসি, দ্য রাইটার অফ প্রোজ স্টেপস অ্যাসাইড ওয়েন দ্য পোয়েট পাসেস। শেষ লাইনটা ভয়াবহ। একজন কবি যখন যাবেন তখন একজন গদ্যকার পথ ছেড়ে দিয়ে একপাশে দাঁড়াবেন। এত সম্মান কবিদের। আমার কবিতা রচনা চলতেই থাকলো। আমার একজন সহপাঠী বন্ধু, এখনকার বিখ্যাত কবি মোহাম্মদ নুরুল হুদা, চটি একটা কবিতার সংকলন নিজ খরচায় বের করলেন। সেখানেও তিনি আমার একটা কবিতা নিতান্তই দয়াবশত ছাপলেন। কয়েকটা লাইন এখনো মনে আছে। রঙিন সুতার ছিপ ফেলে এক প্রজাপতি ধরতে গিয়ে উল্টে পড়ে এই উঠোনেই, মাগো তোমার খুন হয়েছে 20 বছরের যুবক ছেলে। আমার কাব্যরোগ পুরোপুরি কিভাবে সারল সেই গল্প বলি। আমার কাব্যরোগের প্রধান এবং একমাত্র চিকিৎসকের নাম হুমায়ুন কবির, কুসুমিত ইস্পাতের কবি, দেশ স্বাধীন হবার পর আততায়ীর হাতে নিহত। আমি তার কাছে 3টা টাটকা কবিতা নিয়ে গেছি। টাটকা কারণ গত রাতেই লেখা, 24 ঘন্টা পার হয়নি, বাসি হবার সময় পাইনি। কবিতা বাসি হতে 72 ঘন্টা লাগে। অধ্যাপক হুমায়ুন কবির বললেন, কে যাই? আমি অতি বিনয়ের সঙ্গে বললাম, 3টা কবিতা নিয়ে এসেছি। তার কাছে কবিতা নিয়ে যাবার কারণ, তখন বাংলা একাডেমি ঠিক করেছে গল্প, প্রবন্ধ এবং কবিতার 3টি আলাদা সংকলন বের করবে। সংকলনগুলিতে প্রধান লেখকদের লেখা যেমন থাকবে, অপ্রধানদেরও থাকবে। অধ্যাপক হুমায়ুন কবির কবিতা সংকলনটির সঙ্গে যুক্ত। তার কৃপায় যদি বাংলা একাডেমি সংকলনে স্থান পাওয়া যায়। হুমায়ুন কবির বললেন, আপনার কবিতা কি কোথাও ছাপা হয়েছে? আমি বললাম, জি না। ছন্দ সম্পর্কে কোনো জ্ঞান আছে? জি না। অন্যের কবিতা পড়েন? জি না। 3 বার জিনা শোনার পর তিনি ছোট্ট একটি বক্তৃতা দিলেন। বক্তৃতা শুনে মনে মনে খুব কষ্ট পেলেও তার প্রতিটি কথাই ছিল সত্যি। অবশ্যই কবিতা কোনো সস্তা বাজারি বিষয় নয়। কবিতা লিখতে যে মেধা ও মনন লাগে তার জন্ম এই ভুবনে না। কবিতার ছন্দ শিখতেই লাগে 10 বছর। আমি ভগ্ন হৃদয়ে 3টে টাটকা কবিতা নিয়ে মহসিন হলে ফিরলাম। 3টা কবিতাই বহু খণ্ডে ছেঁড়া হলো। রোগ মুক্তির আনন্দ নিয়ে আমি কেমিস্ট্রির বই খুলে বসলাম। পড়াশোনা ঠিকমতো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে।
একসময় সংসারের হাল ধরতে হবে। আমার মতো দরিদ্র পরিবারের একটি ছেলের মহান কাব্যরোগ মানায় না। আমি কবিতা লেখা পুরোপুরি ছেড়ে দিলাম। বল পয়েন্টের এই প্রথম কিস্তি এই পর্যন্ত লিখেছি, এইটুকুই ছাপা হওয়ার কথা। পড়তে দিয়েছি শাওনকে। সে বলল, তুমি তো ভুল কথা লিখেছ। তুমি গদ্য লেখক সেটা ঠিক, কিন্তু সারা জীবনই তো প্রচুর কবিতা লিখেছ, গান লিখেছ। আমি বললাম, এইসব ফালতু ফরমাইশি জিনিস। শাওন বলল, আমার সঙ্গে পরিচয়ের সময় প্রায়ই আমাকে 4 লাইন 6 লাইন কবিতা লিখে পাঠাতে, সেগুলো তো ফালতু না। আমি বললাম, সেগুলো তোমাকে উদ্দেশ্য করে লেখা বলি তোমার কাছে ফালতু কখনই মনে হবে না, আসলে ফালতু। শাওন সুটকেস খুলে একটা চিরকুট বের করে বলল, এখানকার 8 লাইন কি ফালতু? আমি লাইনগুলো হুবহু তুলে দিলাম, আপনারাই বিচার করবেন। আমাকে নিয়ে নানান গল্প আছে, সেই গল্পে আছে একটা ফাঁকি। বিরাট একটা বৃত্ত এঁকে নিয়ে ভেতরে নাকি আমি বসে থাকি। কেউ জানে না শাওন, তোমাকে বলি, বৃত্ত আমার মজার একটা খেলা। বৃত্ত কেন্দ্রে কেউ নেই, কেউ নেই, আমি বাস করি বৃত্তের বাইরেই। You can divorce your spouse, you can fire your secretary, abandon your children, but they remain your co-authors forever. অ্যালান গুডম্যান। স্যার, আপনি প্রথম লেখালেখি শুরু করেন কখন? যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন আ লেখা শুরু করি। এই লেখার কথা বলছি না স্যার, ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিংও ক্লাস 1-এই শুরু করি। আমি ক লিখতাম উল্টো করে, অনেকটা ধয়ের মতন। একে নিশ্চয়ই তুমি ক্রিয়েটিভ রাইটিং বলবে। স্যার, প্রথম যে গল্প লিখেছেন সেটার কথা বলুন। আমার প্রথম গল্প অন্যের লেখা। বুঝতে পারছি না, যদি একটু বুঝিয়ে বলেন। নিজের নামে চিটাগাং কলেজিয়েট স্কুলের ম্যাগাজিনে যে গল্প ছাপা হয়েছিল সেটা আমার বাবার লেখা। উনার লেখা গল্প চুরি করে আপনি স্কুল ম্যাগাজিনে দিয়েছেন? তোমার প্রশ্নের জবাব আর দিতে ইচ্ছে করছে না, এখন বিদায়। তাহলে আমি কি লিখব? তোমার যা ইচ্ছা লেখো। কথোপকথন হচ্ছে আমার সঙ্গে মাহফুজ আহমেদের। সে তখনও বিখ্যাত নায়ক হয়নি, পূর্ণিমা নামের একটা পত্রিকায় কাজ করত। হঠাৎ তার ইচ্ছা হলো 1001টি প্রশ্নে হুমায়ুন আহমেদ নামে একটা বই লিখবে। আমার শহীদুল্লাহ হলের বাসায় রোজ অসময়ে এসে বসে থাকে, প্রশ্নে প্রশ্নে মহাবিরক্ত করে। শেষের দিকে আমি তাকে বললাম, একটা কাজ করো, নিজেই প্রশ্ন করে নিজেই উত্তরগুলো দিয়ে দাও, আমি কিছুই বলবো না। মাহফুজ আহমেদ নিষ্ঠার সঙ্গে এই কাজটা করে বই বের করে ফেলল। বইয়ের কয়েকটা এডিশন হয়ে গেল। মাহফুজকে আমার প্রথম লেখা গল্পের ইতিহাস বলা হয়নি, এখন বলি। পড়ি ক্লাস 7-এ, স্কুল ম্যাগাজিনে গল্প দিতে হবে। একটা ভূতের গল্প লিখেছি। বাবা বললেন, দেখি কি লিখেছিস। আমি বাবার হাতে গল্প দিলাম। তিনি বললেন, অনেক কারেকশন লাগবে, কলম দে। কলম দিলাম। বাবা গল্প কাটাকাটি করে ছেঁড়াবেড়া করে দিয়ে বললেন, কপি করে আন। আমি কপি করে তার কাছে দিলাম। তিনি আবারও শুরু করলেন কাটাকাটি। তৃতীয় দফায় কাটাকাটির পর যা অবশিষ্ট রইল সেটা আর যাই হোক আমার গল্প না। আমার গল্পে একজন বুড়ো মানুষের হুকো টানার কথা ছিল, সেখানে কল্কের বিষয়ে কোনো কথা নেই। বাবা কল্কের দীর্ঘ বর্ণনা দিলেন, তার দিয়ে মোড়া, কোনা সামান্য ভাঙা। আমি সেই গল্পই জমা দিলাম, গল্প ছাপা হলো। বাবা পুত্র প্রতিভায় মুগ্ধ। অফিসে স্কুল ম্যাগাজিন নিয়ে যান, কলিগদের ছেলের গল্প পড়ে শুনিয়ে নিজেই বলেন, অসাধারণ। আমার মার গল্প লেখার শখ ছিল। তার বেশ কয়েকটি গল্প আল ইসলাহ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সমস্যা একটাই, সব গল্পই বাবা এমনভাবে কাটাকুটি করেছেন যে গল্পগুলো মূলত তারই হয়েছে, মার গল্প হয়নি। কিছুদিন আগে আমার মার আত্মজীবনীমূলক একটি রচনা, জীবন যেখানে যেমন, সময় প্রকাশনী প্রকাশ করেছে। বইটির 7টি মুদ্রণও হয়েছে। বাবা বেঁচে থাকলে কাটাকুটির পর এই বইয়ের কি গতি হতো কে জানে। সাহিত্য কি হবে, কেমন হবে, এই বিষয়ে বাবার নিজস্ব ধারণা ছিল। তার কাছে সাহিত্য কঠিন সাধনা এবং কঠিন পরিশ্রমের বিষয়। সঙ্গীত শিল্পীকে যেমন রোজ রেয়াজ করতে হয়, যে সাহিত্য করবে তাকে রোজ রেয়াজ করতে হবে। এই রেয়াজ হচ্ছে কবিতা মুখস্থ করতে হবে। বাবা গীতাঞ্জলি থেকে বেছে
তার পুত্র কন্যাদের কবিতা ঠিক করে দিতেন। এইসব কবিতা মুখস্থ করে তাকে শোনাতে হবে। জাফর ইকবালের ভাগে পড়ল প্রশ্ন কবিতা। আমার ছোট বোনের ভাগে পড়ল আমি চঞ্চল হে সুদূরের পিয়াসী। আমি যেহেতু বড় ছেলে, আমার ভাগে পড়ল এবার ফেরাও মোরে, 128 লাইনের একটি কবিতা। কবিতাটা বিএ ক্লাসে তার পাঠ্য ছিল, খুবই প্রিয় কবিতা। আমার 2 ভাই বোনই মেধাবী। তারা দ্রুত কবিতা মুখস্থ করে বাবাকে শুনিয়ে 1 আনা করে পুরস্কার পেল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। অতি কঠিন এই কবিতা কিছুতেই মুখস্থ হয় না। আমার বয়স তখন কত, 9 বছর, ক্লাস 4-এ পড়ি। রবীন্দ্রনাথ আমার জীবনে বিভীষিকার মতো উপস্থিত হলেন। এই বিশেষ কবিতাটি তিনি কেন লিখেছেন, এর অর্থ কি, কিছুই জানি না। কবিতা মুখস্থ করার চেষ্টা করি, কোনো লাভ হয় না, সব জট পাকিয়ে যায়। বার্ষিক পরীক্ষার পর স্কুলে অনুষ্ঠান হয়। সেই সব অনুষ্ঠানে যোগ দেয়া আমাদের ভাই বোনদের জন্য পিতৃ আদেশে বাধ্যতামূলক। আমাকে কবিতা আবৃত্তিতে নাম দিতে হলো। কবিতার নাম এবার ফেরাও মোরে, কবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। কি সর্বনাশ! কবিতা আবৃত্তির সময় উপস্থিত হলো, আমাকে দাঁড় করিয়ে দেয়া হলো। দর্শক সারিতে হাসি মুখে আমার বাবা উপস্থিত, পুত্র প্রতিভায় মুগ্ধ হবার জন্য তৈরি। আমি কবিতার নাম এবং কবির নাম বলে মুখ ভোঁতা করে দাঁড়িয়ে আছি, এদিক ওদিক তাকাচ্ছি, একটি লাইনও মনে পড়ছে না। কেঁদে ফেলা ঠিক হবে কিনা তাও বুঝতে পারছি না। হঠাৎ স্পষ্ট শুনলাম আমার কানের কাছে কে যেন শান্ত গলায় বলল, সংসারে সবাই যবে সারাক্ষণ শতকর্মে রত। আরে, এটাই তো কবিতার প্রথম লাইন। আমি গড়গড় করে বলে যাচ্ছি, যেখানেই আটকানোর আশঙ্কা সেখানেই কেউ একজন বলে দিচ্ছে। বালক বয়সে ব্যাপারটা অতি বিস্ময়কর মনে হয়েছিল। এখন জানি এটা মস্তিষ্কের একটা খেলা। পুরো কবিতাটাই অবচেতন মনে জমা করা আছে। অবচেতন মস্তিষ্ক চেতন মস্তিষ্ককে সময় মতো তথ্য পৌঁছে দিচ্ছে। প্রকৃতি রহস্যময় আচরণ করলেও প্রকৃতি রহস্য পছন্দ করে না। বালকের মুখে অতি দীর্ঘ এই কবিতায় আমাদের হেড স্যার মুগ্ধ হয়ে একটা বিশেষ পুরস্কার ঘোষণা করলেন। আমার হাতে ঢাউস এক বই ধরিয়ে দিলেন। খুলে দেখি এটি দেবের ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। আমার চোখে পানি আসার উপক্রম হলো। ডিকশনারি দিয়ে আমি কি করব? অন্যরা কত সুন্দর সুন্দর পুরস্কার পেয়েছে, গল্পের বই, থালাবাটি, চায়ের কাপ, আর আমার হাতে কেনা ডিকশনারি। রবীন্দ্রনাথ আরও একবার আমার ঘাড়ে ভর করলেন। আমি তখন চিটাগাং কলেজিয়েট স্কুলে ক্লাস 7-এ পড়ি। স্কুলে বড় করে অনুষ্ঠান হবে, স্বয়ং শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন। সাজ সাজ রব। অনুষ্ঠান পরিচালনা করছেন হরলাল রায় স্যার। তিনি আমাকে ডেকে বললেন, তুই রবীন্দ্রনাথের একটি কবিতা আবৃত্তি করবি, আজই হতে 100 বর্ষ পরে। কবিতা মুখস্থ করে আয়, কিভাবে আবৃত্তি করতে হবে আমি দেখিয়ে দেব। কবিতা মুখস্থ হয়ে গেল। স্যার আবৃত্তি শিখিয়ে দিচ্ছেন। শিক্ষামন্ত্রী যেখানে বসে থাকবেন সেদিকে আঙুল তুলে বলবি, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি। 2 হাত অঞ্জলির মতো করে বলবি, পারিব কি পাঠাইতে তোমাদের করে। যে জায়গায় আছে আজিকার কোনো ফুল, সেখানে আঙুল এরকম করে মুদ্রা করবি। এই মুদ্রার নাম পদ্ম মুদ্রা। অবশ্য শাওন বলল পদ্ম মুদ্রা বলে কোনো মুদ্রা নেই, আলাপদ্ম মুদ্রা আছে। আমার ধারণা আলাপদ্ম মুদ্রাই বাংলায় পদ্ম। যাই হোক, আমার কাছে আবৃত্তির পুরো বিষয়টাই অস্বাভাবিক লাগলো। হরলাল রায় স্যারকে এটা বলার সাহস হলো না। সৌভাগ্যক্রমে শিক্ষামন্ত্রী এলেন না। আমাদের আয়োজন জৌলুসীন হয়ে গেল। অনুষ্ঠানে রাতে স্টেজে উঠে দেখি বাবা এসেছেন। পুত্রের প্রতিভা দেখার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছেন। শিক্ষামন্ত্রী যেহেতু নেই, আমি বাবার দিকে আঙুল তুলে বললাম, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি। বাবা নড়ে চড়ে বসলেন। বাবা বাসায় ফিরে মাকে বললেন, তোমার বড় ছেলে এমন সুন্দর কবিতা আবৃত্তি করেছে, ওকে পুরস্কার হিসেবে 10টা টাকা দিয়ে দাও। সংসার খরচের সব টাকা থাকে মার কাছে, টাকা দিতে হলে তাকেই দিতে হবে। 10 টাকা তখন অনেক টাকা। আমি দীর্ঘদিন ঘ্যান ঘ্যান করার পর মার কাছ থেকে 2 টাকা আদায় করতে পারলাম। সেই টাকার সঙ্গে সঙ্গে 4টা স্বপন কুমার সিরিজের বই কিনে আনলাম। প্রতিটি বইয়ের দাম 8 আনা। এই প্রথম রবীন্দ্রনাথের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বোধ করলাম। এক যুগ আগে কি একটা কাজে চিটাগাং গিয়েছি। খোঁজ নিয়ে জানলাম
হরলাল রায় স্যার জীবিত, রিটায়ার করেছেন, শরীর দুর্বল, দিনরাত শুয়েই থাকেন। ঠিকানা জোগাড় করে তাকে দেখতে গেলাম। পা স্পর্শ করে বললাম, স্যার আমি হুমায়ুন। স্যার সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই হুমায়ুন না রে বেটা, তুই হুমায়ুন আহমেদ। বলেই হইচই শুরু করলেন, কে এসেছে দেখো, কে এসেছে দেখো। সঙ্গে সঙ্গে আমার চোখে পানি এসে গেল। মনে হলো আমার মানব জন্ম সার্থক। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। পাঠব্যাধিতে আক্রান্ত জনকে কিছু না কিছু পড়তেই হবে, পড়ার কিছু না থাকলে মনে হবে মরে যাই। অতি অল্প বয়সে আমি এমন এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলাম। প্রচণ্ড পড়ার ক্ষুধা, পড়ার বই নেই, বাবার সমস্ত বই তালাবন্ধ, কারণ সবই বড়দের বই, পড়ার বয়স হয়নি। আমাদের শৈশবের পড়ার বইয়ের বাইরে সব বইয়ের সাধারণ নাম আউটবুক। ছাত্রদের জন্য আউটবুক সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ আউটবুক দুটো কাজ করে, সময় হরণ করে আর চরিত্র হরণ করে। আমরা তখন থাকি সিলেটের মীরাবাজারে। আমাদের সঙ্গে এক চাচা এবং এক মামাও থাকেন। তারা সিলেট এমসি কলেজের ছাত্র। তাদের প্রধান কাজ প্রতি বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়া এবং ফেল করা। মাঝে মাঝে তারা গল্প উপন্যাসের বই নিয়ে আসেন এবং এমন এমন জায়গায় লুকিয়ে রাখেন যে খুঁজে বের করতে শার্লক হোমস লাগে। একদিন খুঁজে পেয়ে গেলাম, তারা বই লুকিয়ে রাখেন বালিশের ওয়ারের ভেতর। একদিন সেখান থেকে একটা বই উদ্ধার করলাম। বইয়ের নাম দুটি বৃন্তে একই ফুল। মলাটে গাছের দুই শাখায় নয়নতারা ফুলের মতো ফুল, ফুলের ভেতর দুটা মেয়ের মুখ। খাটের নিচে বসে লুকিয়ে বই পড়ে ফেললাম। কাহিনী হচ্ছে, দুই বোন একই সঙ্গে এফএ ক্লাসে পড়ছে এমন একটি ছেলের প্রেমে পড়েছে। দুটি মেয়ের চোখে বিজলি জ্বলে। বিজলি একটি ভয়াবহ জিনিস, বিজলির পরপরই বজ্রপাত। এই বিজলি মেয়ে দুটোর চোখে কেন জ্বলে কিছুই বুঝলাম না। এছাড়াও ব্যাপার আছে, মেয়ে দুটির বুকে বুনো ফুল প্রস্ফুটিত হবার জন্য অপেক্ষায়। বুকে ফুল কিভাবে ফুটবে সেটা আরেক রহস্য। খাটের তলায় বসে আমি নিষিদ্ধ বই পড়ছি, খবরটা প্রকাশিত হয়ে পড়ল। মা তালপাতার পাখা দিয়ে মেরে কঠিন শাস্তি দিলেন। আমার এই গুরুতর অপরাধ উচ্চ আদালতে বাবার কাছে পেশ করলেন। বাবা তার পরদিনই আমাকে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে নিয়ে গেলেন, লাইব্রেরির সদস্য করে দিলেন। আমি নিশ্চিত আমি ছিলাম সেই বিশাল লাইব্রেরির সর্বকনিষ্ঠ সদস্য। হঠাৎ প্রকাণ্ড একটা জানালা আমার সামনে খুলে গেল। জানালা দিয়ে আসা অলৌকিক আলো আমাকে ভাসিয়ে নিয়ে গেল। Everyone who works in the domain of fiction is a bit crazy. The problem is to render this craziness interesting. ফ্রাঁসোয়া ট্রুফো। সুনীল সাগর বাক্যটা সুন্দর, শয়ের অনুপ্রাস আছে। বাক্যের দুটা শব্দই 3 অক্ষরের বলে প্রচ্ছন্ন ছন্দের দোলা আছে। বাক্যটি সাগরের গুণ প্রকাশ করছে। সুনীলিত সাগরিত বাক্যটা কি বোঝাচ্ছে? সম্পূর্ণ অর্থহীন একটা বাক্য না? বছর 30 আগে আমরা ঠিক করলাম একটা পারিবারিক দেয়াল পত্রিকা প্রকাশ করব। দেয়াল পত্রিকার নাম হবে সুনীল সাগর। আমি সেই নাম পাল্টে দিলাম সুনীলিত সাগরিত। সম্পূর্ণ অর্থহীন নাম। আমি প্রধান সম্পাদক, জাফর ইকবাল আহসান হাবিব ছিল পত্রিকার অঙ্গসজ্জার দায়িত্বে। 15 দিন পর পর ঢাউস এক কাগজে সবার লেখা ছাপা হতো, কেউ বাদ যেত না। সুনীলিত সাগরিত পত্রিকাটি আমাদের পারিবারিক ধারাবাহিক ইতিহাস, আমার নিজের লেখালেখির ইতিহাস, আমার 2 ভাইয়ের লেখালেখির ইতিহাস। 2 বোন সুফিয়া এবং শিখুও ভালো লিখত। তারা কেন জানি এই পারিবারিক পত্রিকার বাইরে নিজেদের লেখা প্রকাশ করা থেকে বিরত থাকল। দেয়াল পত্রিকার প্রকাশনা অতি সঙ্গত কারণেই ছিল অনিয়মিত। একটা পর্যায়ে প্রকাশনা হয়ে দাঁড়ালো পারিবারিক বিশেষ বিশেষ ঘটনা নির্ভর। পরিবারের একজন সদস্যের বিয়ে হচ্ছে, সেই উপলক্ষে প্রকাশনা। কেউ প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছে বা কারো প্রথম সন্তানের জন্ম হচ্ছে, সেই উপলক্ষে বিশেষ সংখ্যা। সুনীলিত সাগরিতের সর্বশেষ সংখ্যাটি বের হয় আমার বড় মেয়ে নোভা আহমেদের বিয়ে উপলক্ষে। পরিবারের বাইরের কারো লেখাই এখানে প্রকাশের নিয়ম নেই, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় নোভাকে আশীর্বাদ জানিয়ে যে 4টি লাইন লিখেছিলেন তা পত্রিকায় ঢোকানো। তা সম্ভব হয়নি।
সংসার ছেড়ে বাইরে চলে আসার কারণে পত্রিকাটির উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি নিজে যে লেখাটি লিখেছিলাম সেটিও প্রকাশ হবে কিনা তা নিয়েই শঙ্কিত ছিলাম। আমি আমার বড় মেয়ের বিয়েতে বিশেষ কোনো উপহার দিতে চেয়েছিলাম, শাড়ি, গয়না, ফ্রিজ, টিভি, এসবের বাইরের কিছু। কি দেয়া যায়? নোভার অতি প্রিয় লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। নোভার বিয়ের আসরে তার প্রিয় লেখককে উপস্থিত করলে কেমন হয়? এই উপহারটি হয়তো তার পছন্দ হবে। সুনীল গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়কে নিমন্ত্রণ জানালাম। তাদের বললাম মেয়ের বিয়েতে গিফট হিসেবে তাদের প্রয়োজন। আমাকে অবাক করে দিয়ে দুজনেই চলে এলেন। এয়ারপোর্ট থেকে সরাসরি বিয়ের আসর বিডিআরের দরবার হলে উপস্থিত হলেন। নোভা তার বরকে নিয়ে স্টেজে বসেছিল। বিয়ের এবং উৎসবের উত্তেজনায় সে খানিকটা দিশেহারা। আমি বললাম, মা, তোমার বিয়ের গিফট দেখে যাও। নোভা তার অতি প্রিয় লেখককে বিয়ের আসরে উপস্থিত দেখে চমকে উঠল। পাঠক কি ধরতে পেরেছেন যে মানুষকে চমকে দেওয়ার একটা প্রবণতা আমার মধ্যে আছে? সৃষ্টিশীল সমস্ত কর্মকাণ্ডে চমক একটি বিশেষ জায়গা দখল করে আছে। আমরা কখন চমকাই? সচরাচর যা ঘটে না তা ঘটতে দেখলে চমকাই। একজন ফিকশন রাইটার চমকের ব্যাপারটি কিন্তু তার মাথায় রাখেন। কেউ অবচেতন মনেই কাজটি করেন, আবার কেউ সচেতনভাবেই করেন। যেমন জর্জ বার্নার্ড শ। লেখালেখির সময় সচেতন এবং অবচেতনভাবে অনেক কিছু করতে হয় বলেই এই কর্মটি অতীব জটিল। রাইটিং ইজ আ ডগস লাইফ, বাট দ্য অনলি লাইফ ওর্থ লিভিং। লেখকের জীবন হলো কুকুরের জীবন, কিন্তু এটাই একমাত্র অর্থবহ জীবন। গুস্তাভ ফ্লেভার। অধ্যাপনা ছেড়ে আমি একসময় কুকুরের জীবন বেছে নেব তা কখনো ভাবিনি। এক দুপুরের কথা, বয়স 19, মন আবেগে পূর্ণ। ইউনিভার্সিটি ছুটি হয়েছে। ছুটি কাটাতে বরিশালের পিরোজপুর গিয়েছি। একগাদা কেমিস্ট্রির বই নিয়ে গেছি। আগামীকাল থেকে পড়তে শুরু করব এই ভেবে ভেবে সময় কাটাচ্ছি। বইয়ের পাতা খোলা হচ্ছে না। বিকালে কেমন যেন অস্থির লাগে। আমি হাঁটতে বের হই। হুলার হাটের দিকে এগোতে থাকি। প্রথমেই একটা কবরখানা পড়ে। গাছপালায় ঢাকা এমন সুন্দর একটা জায়গা। একদিন কবরখানার ভেতর ঢুকলাম। অবাক কাণ্ড, কবরখানার ভেতর টলটলে পানির ছোট্ট একটা পুকুর। পুকুরের পাশে শ্যাওলা ধরা এক কামরার মসজিদ। ভাঙা ঘাট। ভাঙা ঘাটে অতি বৃদ্ধ একজন, সম্ভবত মসজিদের ইমাম, কবরখানার কেয়ারটেকার, আমাকে দেখে বললেন, কি চান বাবা? আমি বললাম, কিছু চাই না। কবরখানায় ঘুরতে আসছেন কেন? বেড়াচ্ছি। বাবা, এটা কি কোনো বেড়ানোর জায়গা? আসর রাখতে হয়েছে, আসেন নামাজ পড়ি। আমি বললাম, আমার অজু নাই। পুকুরে পানি আছে, অজু করেন। বৃদ্ধ কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছেন। একবার ইচ্ছা করলো দৌড়ে পালিয়ে যাই, কেন জানি সাহসে কুলালো না। বৃদ্ধ অজু করে উঠে দাঁড়িয়েছেন, অপেক্ষা করছেন আমার জন্য। অজু কিভাবে করতে হয় জানেন? জানি। অজুর দোয়া জানেন? জি না। থাক, দোয়া লাগবে না, অজু করে আসেন, একত্রে নামাজ পড়ি। আমি অজু করলাম এবং বৃদ্ধকে নিয়ে অন্ধকার মসজিদে ঢুকলাম। আসরের নামাজের দোয়া মনে মনে পড়তে হয়। বৃদ্ধ কিন্তু শব্দ করে পড়ছেন। সূরা ফাতিহার পর তিনি অতি দীর্ঘ একটা সূরা পাঠ করতে শুরু করলেন। ভয়ে আমি অস্থির হয়ে গেলাম। দ্রুত অন্ধকার নামছে, চারদিকে কবর। পুকুরের পানিতে কেউ সাঁতরাচ্ছে এমন শব্দ হচ্ছে। নামাজের শেষে তিনি দীর্ঘ দোয়ায় বসলেন। এই দোয়া কোনোদিন শেষ হবে আমার এরকম মনে হলো না। নামাজে সালাম ফেরানোর একটা ব্যাপার আছে। একবার ডানে একবার বামে সালাম দিতে হয়। এই অতি বৃদ্ধ মাওলানা দোয়ার মধ্যেও কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়ে সালাম ফেরাচ্ছেন। পাগল না তো? ঠিক মাগরিবের আগে আগে বৃদ্ধ দোয়া শেষ করে আমার দিকে তাকিয়ে বললেন, যান, বাড়ির যান। আমি বললাম, আপনি একা একা এখানে থাকেন? একাই নামাজ পড়েন? একাই নামাজ পড়ি, তবে মাগরিব আর এশার ওয়াক্তে অনেক জিন আমার সঙ্গে নামাজ পড়ে। সূরা পাঠে ভুল করলে তারা লোকমা দেয়। আমি দ্রুত বের হয়ে এলাম। মাগরিবের ওয়াক্তের বাকি নেই। জিনরা সম্ভবত আসতে শুরু করেছে।
আমার বৈকালিক ভ্রমণে পিরোজপুর গোরস্থান একটি বিশেষ জায়গা দখল করে ফেলল। প্রায় সেখানে যাই, কবরের গায়ে লেখা নামগুলি পড়ি। বৃদ্ধ কেয়ারটেকারকে দেখি কবর পরিষ্কার করছেন, ঝোপঝাড় কাটছেন। তিনি আর কখন আমাকে নামাজ পড়তে ডাকেননি। তার সঙ্গে আমার কথাবার্তা তেমন হতো না। একদিন শুধু বললেন, আপনার কোনো আত্মীয় স্বজন কি এখানে আসেন? আমি বললাম, না। তাহলে রোজ আসেন কেন? আমি চুপ করে রইলাম, জবাব দিতে পারলাম না। বৃদ্ধ বিড়বিড় করে বললেন, নিশ্চয়ই আল্লাহ পাকের কোনো ইশারা আছে বইলে আপনি আসেন। জানি না কাকতালীয় ব্যাপার কিনা, মিলিটারির হাতে নিহত আমার বাবার কবর হয় এই পিরোজপুরের গোরস্থানেই। কবর বিষয়ক অংশটি বিস্তারিত লেখার একটা কারণ আছে। আমি একদিন কবরস্থান থেকে ফিরেই প্রথম উপন্যাস লেখায় হাত দিই। সন্ধ্যাবেলা আয়োজন করে কেমিস্ট্রির বই বের করে পড়তে বসি। খাতায় লিখি, দ্য টার্ম ম্যাক্রোমলিকুল ওয়াজ ফার্স্ট সাজেস্টেড বাই স্টার্ডিঙ্গার। এইটুকু লিখেই পরের লাইনে লিখলাম, বাস থেকে নেমে হকচকিয়ে গেলাম। ম্যাক্রোমলিকুলের সঙ্গে বাসের কোনো সম্পর্ক নেই, তারপরও কেন লিখলাম? বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। বাসার সামনে বিশাল পুকুর, পুকুর থেকে ঝুপঝুপ বৃষ্টির শব্দ আসছে। পিরোজপুর শহরে বৃষ্টি হওয়া মানেই কারেন্ট চলে যাওয়া। আমি সিরিয়াসলি পড়ছি ভেবেই আমার সামনে হারিকেন দেওয়া হয়েছে। আমার মাথার ভেতর একের পর এক লাইন আসছে। এক অদ্ভুত ধরনের ঘোরের মধ্যে আমি লিখতে শুরু করেছি আমার প্রথম উপন্যাস, শঙ্খনীল কারাগার। বৃষ্টিতে ভেসে গেছে সব। রাস্তায় পানির ধারা স্রোত, লোকজন চলাচল করছে না, লাইট পোস্টের বাতি নিভে আছে। অথচ 10 মিনিট আগেও আমি যেখানে ছিলাম সেখানে বৃষ্টির নাম গন্ধ নেই। শুকনা খটখট করছে চারদিক। কেমন অবাক লাগে ভাবতে। বৃষ্টি এসেছে, ঝুপঝুপ করে একটা ছোট্ট জায়গা ভিজিয়ে চলে গেছে, আর এতেই আশৈশব পরিচিত এই অঞ্চল কেমন ভৌতিক লাগছে। হাঁটতে গা ছমছম করে। শঙ্খনীল কারাগার আমার প্রথম লেখা উপন্যাস, যদিও প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরকে। আমার পরম সৌভাগ্য, আমার বাবা শঙ্খনীল কারাগার উপন্যাসের পাণ্ডুলিপি পড়ে যেতে পেরেছেন। 19 বছর বয়সের অনেক তরুণ তরুণী উপন্যাস লিখেছে, এটা এমন কোনো উল্লেখযোগ্য ব্যাপার না। যেটা উল্লেখ করার মতো সেটা হচ্ছে আমি লিখেছি খুব দ্রুত। 3 রাতের বেশি সময় লেগেছে বলে আমার মনে হয় না। উপন্যাস শেষ করেছি মধ্যরাতে। শেষ করার পর মনে হয়েছে, ইস, কাউকে যদি পড়াতে পারতাম। এমন সুন্দর একটা গল্প, অথচ কেউ জানবে না। সুন্দর একটা গল্প বলেছি এটা বোঝাতে পারছিলাম। লেখার সময় প্রতিটি চরিত্র চোখের সামনে ভাসছিল। রাবে আপা অনেকবার আমার সামনে দিয়ে হেঁটে গেছেন। প্রতিবারই তার কাচের চুড়ির শব্দ শুনেছি। কিটকি গায়ে চমৎকার সেন্ট মাখে। যতবারই কিটকির কথা লিখেছি ততবারই সেন্টের গন্ধ পেয়েছি। উপন্যাসের কিছু কিছু জায়গায় লেখার সময় টপ টপ করে চোখ দিয়ে পানি পড়েছে। গল্প ভালো লিখেছি বুঝতে পারছি, কিন্তু উপন্যাস কি হয়েছে? উপন্যাস লেখার নিশ্চয়ই অনেক নিয়ম কারণ আছে, আমি তো কিছুই জানি না। উপন্যাস লেখার বিষয়ে সমারসেট মোম বলেছেন, There are 3 rules for writing the novel. Unfortunately, no one knows what they are. 3 মাসের জন্য লেখালেখি শেখার একটি স্কুলে আমি ক্লাস করেছিলাম। আমার আগে সেই স্কুলে পশ্চিমবঙ্গের আরেক ঔপন্যাসিক ক্লাস করেছেন। তার নাম সুনীল গঙ্গোপাধ্যায়। স্কুলটা হলো আমেরিকার আইওয়া স্টেট ইউনিভার্সিটির ক্রিয়েটিভ রাইটিং ফ্যাকাল্টি। সুনীল গঙ্গোপাধ্যায় সেই স্কুল থেকে কিছু শিখতে পেরেছিলেন কিনা আমি জানি না। আমি কিছুই শিখতে পারিনি। মনে আছে, একদিন আমাদের শিক্ষক আইডিয়া বিষয়ে 1 ঘন্টার ক্লাস নিলেন। তিনি বললেন কিভাবে আইডিয়া লালন করতে হয়, আইডিয়ার পূর্ণতার জন্য সময় দিতে হয়, তারপর আইডিয়াকে প্রকাশের উপায়গুলি নিয়ে ভাবতে হয়। আমি মহাবিরক্ত হয়ে উসখুস করছি। শিক্ষকের সেটা চোখ এড়ালো না। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ডক্টর আহমেদ, আইডিয়া বিষয়ে তোমার কিছু বলার আছে? আমি উঠে দাঁড়ালাম এবং পরিষ্কার গলায় বাংলায় বললাম, শিল্পীর শিরে কিলবিল করে আইডিয়া, উই পোকা বলে চল ভাই তারে খাই গিয়া। শিক্ষক বললেন, হোয়াট ইজ ইট মিন? আমি ইংরেজিতে অনুবাদ করে তাকে শোনাবো। হুই পোকার ইংরেজি কিছুতেই মাথায় আসছে না। শেষটায় বললাম, ক্রিয়েটিভ পার্সনস হেড ইজ ফুল উইথ আইডিয়াস। লিটল বাগ সেজ, লেট আস ইট দ্যাম। তিনি হতাশ গলায় বললেন, এখনো বুঝতে পারছি না। আমি বললাম,
আইডিয়া হলো ক্ষুদ্র পোকাদের আহার, এর বেশি কিছু না। পুরনো কথায় ফিরে যাই। প্রথম উপন্যাস ভূমিষ্ঠ হয়েছে, এখন কি করা যায়? আমি বাবার অফিসের ফাইলের নিচে গোপনে রেখে চলে এলাম। বাবা ফাইল দেখতে দেখতে পাণ্ডুলিপি পেয়ে যাবেন এবং অবশ্যই আগ্রহ নিয়ে পড়বেন। বাবার অফিস ছিল আমাদের বাসারই একটা কামরা, ফাইলপত্রে ঠাসা একটা ঘর, বাবার মাথার উপর বিশাল একটা টানা পাখা। রশিদ নামের একজন ছিল সরকারি পাংখা পুলার। তার কাজ মেঝেতে পা ছড়িয়ে বসে আধো ঘুম আধো জাগরণ অবস্থায় যন্ত্রের মতো পাখার দড়ি টেনে যাওয়া। অয়ময় নাটক লেখার সময় আমি একটি পাংখা পুলারের চরিত্র এনেছিলাম। বাবার পাংখা পুলার রশিদের প্রচ্ছন্ন ছায়া হয়তো তার মধ্যে ছিল। আমি রশিদকে গোপনে বলে এলাম, যদি দেখো বাবা ফাইল বাদ দিয়ে নীল রঙের একটা খাতা পড়তে শুরু করেছেন তাহলে আমাকে খবর দেবে। রশিদ দাঁত বের করে বলল, নিশ্চিন্ত থাকেন। টেনশন নিয়ে অপেক্ষা করছি, রশিদ কোনো খবর দিচ্ছে না। দুপুরে খাওয়ার সময় বাবাকে ভেতরে এসে খেতে বলা হলো। বাবা বললেন দেরি হবে। এই সময় রশিদ এসে আমাকে চোখ টিপ দিয়ে বলল, নীল খাতা। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। একসময় বাবা এসে গম্ভীর ভঙ্গিতে দুপুরের খাবার শেষ করলেন। আমার লেখা বিষয়ে কোনো কথা বললেন না। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ শেষ করে মাকে ডেকে বললেন, আল্লাহ পাক তোমার বড় ছেলেকে লেখক বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমার জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল। বাবা রাতে আমার হাতে একতোড়া কাগজ ধরিয়ে দিয়ে বললেন, এখানে একটা নাটক আছে, রেডিও নাটক, আমি লিখেছি, নাম কত তারা আকাশে। ঢাকা বেতারের একজন প্রডিউসারের বাড়ি পিরোজপুরে। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন নাটক ভালো হলে প্রচারের ব্যবস্থা করবেন। তুই নাটকটা পড়ে দেখ, কোনো পরিবর্তন লাগলে করে ফেলবি। আমি মহানন্দে নাটক কাটাকাটি করতে লাগলাম। একসময় জিনিস যা দাঁড়ালো তাকে আর বাবার লেখা নাটক বলা যায় না। বাবা নাটক পড়ে বললেন, অসাধারণ জিনিস দাঁড় হয়েছে। নাটক জমা দেয়া হলো। প্রডিউসার সাহেব আশ্বাস দিলেন প্রচার হবে, তবে দেরি হবে। দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হবার কারণে সব এলোমেলো হয়ে গেল। পিতা পুত্রের যৌথ নাটক প্রচার হলো না। ছুটি শেষ হয়ে গেল। আমি বাক্স ভর্তি কেমিস্ট্রি বই নিয়ে ঢাকায় ফিরলাম। শঙ্খনীল কারাগারের পাণ্ডুলিপি ফেলে এলাম। পাণ্ডুলিপির সঙ্গে রাখার কিছু নেই। বই হিসেবে শঙ্খনীল কারাগার প্রকাশিত হবে, পাঠক পড়বে। কোনো একদিন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় সেই উপন্যাস নিয়ে চলচ্চিত্র বানাবে। সেই চলচ্চিত্র দেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান পাবে, মস্কো চলচ্চিত্র উৎসবে পাবে অনারেবল মেনশন। এইসব কিছুই ১৯ বছরের যুবকটি জানত না। স্বাধীনতার ৩০ বছর পর মা এবং ভাই বোনদের নিয়ে পিরোজপুরে বাবার কবর জিয়ারত করতে গেলাম। মা এবং ভাই বোনরা খুব কান্নাকাটি করল। অদ্ভুত কোনো কারণে আমার চোখে পানি এলো না। তাদের বাসায় রেখে সন্ধ্যাবেলা আমি আবার কবরস্থানে গেলাম। আমার সঙ্গে দুটা বই, নন্দিত নরকে, তোমাদের জন্য ভালোবাসা। নিতান্ত ছেলে মানুষের মতো বই দুটো কবরের ঝোপঝাড়ের ভেতর রেখে অনেকক্ষণ কাঁদলাম। মনে মনে বললাম, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। বাবার কবরের শ্বেত পাথরে এই দুটো লাইনই লেখা। প্রায়ই ভাবি, আমার নিজের কবরে এপিটাফ হিসেবে কি লেখা থাকবে? লেখাটা কি আমি লিখব, নাকি অন্য কেউ আমার হয়ে লিখে দেবে? গায়ক আব্বাসউদ্দিনের কবর আজিমপুর গৌরস্থানে। সেখানে এপিটাফ হিসেবে তার অতি বিখ্যাত গানের চরণ লেখা, বন্ধু কাজল ভ্রমরারে কোনোদিন আসিবেন বন্ধু, কয়া যাও কয়া যাও। যে কবর দেখেছি মনের ভেতর গান গুনগুন করে উঠেছে। এমন সুন্দর কোনো কিছু কেউ কি লিখবে আমার জন্য? কোনো পত্রিকা কি কোনো শোকগাথা প্রচার করবে? তারা কি লিখবে? উইলিয়াম ফলকনার বলেছেন, একজন লেখকের অবিচয়ী হওয়া উচিত এক লাইনের, হি রোড বুকস দেন হি ডাইড। মানুষটা বই লিখেছে, তারপর মারা গেছে। বাহ, চমৎকার! এর চেয়েও সুন্দর একটা কথা লিখি। আমার প্রিয় লেখক হোর্হে লুইস বোর্হেস বলেছেন, when writers die they become books, which is after all not too bad an incarnation. মৃত্যুর পর লেখকরা বই হয়ে যান, এর চেয়ে ভালো আর কি হতে পারে? পুনশ্চ আমি যে পিতৃভক্ত ছেলে, এই তথ্যটা নিশ্চয়ই ইতিমধ্যে পাঠকরা জেনেছেন। অতি সঙ্গত কারণে প্রশ্ন উঠতে পারে, এমন পিতৃভক্ত একজন ছেলে ৩০ বছর পর বাবার কবর দেখতে যায় কিভাবে? ঢাকা থেকে পিরোজপুর যেতে ৮ ঘন্টা লাগে।
প্রশ্নটার জবাব আমার কাছে নেই। সবার ব্যস্ততা, কেউ সময় বের করতে পারে না, কত কিছু। আমরা জটিল আধুনিক এক জগতে বাস করি। তারপরেও ৩০ বছর পর হঠাৎ সবাইকে জড়ো করে কেন কবরস্থানে গেলাম, গল্পটা বলা দরকার। এই গল্পে সামান্য সুপারন্যাচারাল টাচ আছে। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে সবুজ সাথী নামের প্রেসক্রিপশন নাটক নিয়ে অনুষ্ঠান হচ্ছে। এই সিরিয়ালটির লেখক এবং পরিচালক যেহেতু আমি, আমাকেও প্রতিটি অনুষ্ঠানে থাকতে হচ্ছে। খুলনার অনুষ্ঠান শেষ করে আমরা যাচ্ছি বরিশালে। গাড়ি করে যাচ্ছি। আমার সঙ্গে আছেন আসাদুজ্জামান নূর, জাহিদ হাসান এবং অভিনেত্রী গায়িকা শাওন। ৩০ বছর পর এই অঞ্চলের প্রথম যাত্রা, সব কিছু বদলে গেছে। আমি যাচ্ছি ঘুমোতে ঘুমোতে, হঠাৎ ঘুম ভাঙল। আমি প্রায় চেঁচিয়ে বললাম, ড্রাইভার সাহেব, গাড়ি থামান, গাড়ি থামান। আসাদুজ্জামান নূর বললেন, সমস্যা কি, শরীর খারাপ লাগছে? আমি বললাম, শরীর খারাপ না, তবে কেমন জানি লাগছে, মনে হচ্ছে আমি অতি পরিচিত জায়গায় এসেছি। গাড়ি থামল। আমি ঘোর লাগা অবস্থায় গাড়ি থেকে নামলাম। কিছুই চিনতে পারছি না। খুলনা বরিশাল হাইওয়ের একটা অংশে দাঁড়িয়ে আছি। আমি বিব্রত ভঙ্গিতে বললাম, আমার কেন জানি মনে হচ্ছে খুব কাছে কোথাও আমার বাবার কবর। জাহিদ বলল, কি বলেন হুমায়ুন ভাই? শাওন বলল, উনি যখন বলছেন তখন একটু খুঁজে দেখলে হয়। বেশি খোঁজাখুঁজি করতে হলো না। একজন বলল, সামান্য পেছনে গেলেই পিরোজপুর গোরস্থান। আমি সবাইকে নিয়ে গোরস্থানে ঢুকলাম। আমরা কবর জিয়ারত করলাম। শাওন বলল, আমি আমার জীবনে অতি রহস্যময় একটা ঘটনা দেখলাম। ছেলে পাশ দিয়ে চলে যাচ্ছে দেখে বাবা ছেলেকে ডেকে পাঠালেন। সব ঘটনার পেছনেই বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে। আমার হঠাৎ ঘুম ভেঙে গাড়ি থামিয়ে নেমে পড়ার পেছনেও নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, থাকলেও আমি তা জানি না। বরিশালের অনুষ্ঠান শেষ করে ঢাকায় ফিরেই আমি সব ভাই বোন এবং মাকে নিয়ে পিরোজপুর গোরস্থানে এসে উপস্থিত হলাম। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের জীবন স্মৃতিমূলক বই বল পয়েন্ট। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা সবসময় আমাদের সাথে আছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চাইলে তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। যাদের প্যাট্রিয়ন অ্যাক্সেস করতে ঝামেলা হবে তারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে আপনারা জয়েন বাটন পাবেন। প্রথমের মধ্যে যারা শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।